আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনি? আশা করি বেশ ভালো আছেন। ভালো থাকারই কথা। বয়স যত বাড়ে দিন দিন তত বেশি স্বাস্থ্যের প্রতি একটু মনোযোগ চলে আসে, তাই না? আমার বয়স এই মুহূর্তে 25, খুব সম্ভবত 25। এটাও একটা ব্যাপার যে বয়স বাড়ার সাথে সাথে আসলে কবে জন্মদিন বা বয়সটা কত বাড়লো এই জিনিসটা দেখতেও আর মনে থাকে না বা ইচ্ছা করে না। তো যেটা বলতেছিলাম, স্বাস্থ্যের কথা, বয়স বাড়ার সাথে সাথে আসলে স্বাস্থ্যের দিকে একটু মনোযোগ আসে। 25 বছর বয়স আসলে এত বেশি বড় কোনো বয়স না যে ওই বয়সের মধ্যে, এই বয়সের মধ্যে আপনি বা আমি বা অন্য কোনো একটা মানুষ স্বাস্থ্যের দিকে নজর দিবে বা একটু ফোকাস করবে যে কী হয়েছে দেখি, আনলেস আপনি মেডিকেলের কোনো একটা স্টুডেন্ট অথবা আপনি স্পোর্টস সেক্টরের মধ্যে কাজ করেন, হয়তো আপনি একজন খেলোয়াড় বা কোনো একটা সেক্টরে আছেন। আমি দুইটার কোনো একটার মধ্যেও নাই। হ্যাঁ, আমি খেলাধুলা করতাম, সেই খেলাধুলা নিয়ে আমি পরবর্তীতে হয়তো কোনো একটা ভিডিও দেব। তবে আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড বা আমার পরিবারের মেডিকেল হিস্ট্রিটাই খুব খারাপ, খুবই জঘন্য। আমার মায়ের সেক্টরের বা মায়ের সাইডের যেই সদস্যবৃন্দ আছে, আত্মীয় স্বজন আছে, ওদের ডায়াবেটিসের প্রবলেম, আমার মায়েরও তা। এবং আমার বাবার দিকের বাবার সাইডের যে প্রবলেম বা মেডিকেল হিস্ট্রি, ওইটার মধ্যে আছে কিডনি ক্যান্সার, টিউমার, এগুলা। এখন আমার বাবার ছিল কিডনির সমস্যা এবং উনি মারা যায় খুব সম্ভবত 40 কি 45 বছর বয়সে। আমি তখন খুবই ছোট। তো আমি আসলে এই কিডনির সমস্যা এবং ডায়াবেটিসের সমস্যা দুইটাই কিন্তু বংশগতভাবে পরবর্তী প্রজন্মের মধ্যে ট্রান্সফার হয়। এই জিনিসটা আমি খুব বেশি একটা মনোযোগ দিতাম না, অত বেশি একটা ওয়ারিড থাকতাম না, থাকার কারণও নাই। মানে সাধারণত আমি অন্যান্য মানুষদের কাছ থেকে শুনি যে রোগ শোকের সিনড্রোম বা এই ধরনের যে আপনার বডি যে আপনার আপনার মানে আপনার হাতটা ছেড়ে দিতেছে, ঠিক আছে, বা আপনার সঙ্গটা ছেড়ে দিতেছে, এটা বোঝা যায় 30-এর পরে। 30-এর পর থেকে বোঝা যায় যে শরীরের মধ্যে একটা ধকল যাচ্ছে, খাবারের একটা সাইড ইফেক্ট আছে, যে আপনি ফাস্ট ফুড খাচ্ছেন, জাঙ্ক ফুড খাচ্ছেন, একটা সাইড ইফেক্ট হচ্ছে। এই জিনিসটা নাকি 30-এর পরবর্তীতে বোঝা যায়। আমি 30-এ পা দেই নাই, এমন না যে আমি এখন বুঝতে পারতেছি এর জন্য আমি আপনাদেরকে বলতেছি, বাট প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর, এই জিনিসটা আমি বিশ্বাস করি। তো আমি খুবই শীঘ্রই, আই ডোন্ট নো, যেহেতু বংশগতভাবে এই জিনিসটা হ্যাম্পার করবে, আমার কিডনির সমস্যাও হতে পারে, আমার ডায়াবেটিসের সমস্যাও হতে পারে। তো এটা নিয়ে আমি আজকে আসলে ভিডিও বানাচ্ছি। এবং আপনি হয়তো বুঝতে পারতেছেন আমি খুব স্লো পেসিং, মানে খুব আস্তে আস্তে কথা বলতেছি বা ধীরে ধীরে আগাইতেছি গল্পের মধ্যে, খুব তাড়াহুড়া নেই। তাড়াহুড়া আর কী করব, মানে তাড়াহুড়া করে কোনো লাভ নাই। আমি চাচ্ছি যে একটু স্লো পেসে যাক, আপনি একটু রিল্যাক্স এই জিনিসটা শোনেন, আপনার জন্য কাজের এটা। আমি কোন জায়গা থেকে জানি শুনছি একটা ইউটিউবের মধ্যে যে বাংলাদেশের মধ্যে নাকি 1/4 মানুষেরই কিডনির প্রবলেম হয়। 1/4। আমি জানি না এই ফ্যাক্টটা কতটুকু সত্য বা কতটুকু কারেক্ট, বাট যার কাছ থেকে শুনছি উনি বেশ বিশ্বাসযোগ্য একটা মানুষই বটে। উনি একজন পিএইচডি রিসার্চার, মেডিসিন নিয়ে উনি স্টাডি করেছে, আমার নামটা ভুলে গেছি। তো এটা তো অনেক খারাপ একটা ব্যাপার, তাই না? লাইক 1/4 মানে হচ্ছে 100 জনের মধ্যে 25 জনেরই কিডনির সমস্যা। মাই গুডনেস। তো আমি আমার এক্সপিরিয়েন্সটা যদি বলি, আমি আমার বাবাকে দেখতাম যে কিডনির সমস্যা যখন হয় তখন কিন্তু আপনার খাওয়া দাওয়ার মধ্যে অনেক বেশি রেস্ট্রিকশন চলে আসে, আপনি সব কিছু খেতে পারবেন না। বিশেষ করে পটাশিয়াম সমৃদ্ধ খাবার, এটা আপনার জন্য বিষ। পটাশিয়াম সমৃদ্ধ খাবার যেমন ডাবের পানি খাওয়া যায় না, কারণ ডাবের পানির মধ্যে অনেক পটাশিয়াম, অনেক মিনারেলস থাকে। তো পটাশিয়াম নাকি এটা ফিল্টার করতে, মানে কিছু একটা হয়, কিডনি ওইটি জিনিসটাকে ফিল্টার করতে পারে না, এরকম কিছু একটা হয়। তো উনি খুব, মানে রেস্ট্রিকশনের মধ্যে খুব টাইট, মানে থাকে না, একদম সব কিছু ঠিকঠাক মতো চলতো, নিয়মকানুন মানতো। এবং উনি ছিল একজন আর্মি অফিসার। সো এটার জন্য ওনার
আপনার চিকিৎসাগুলা ফ্রিতেই হচ্ছিল সিএমএইচের মধ্যে। সো এটার জন্য উনি অনেক বছর বেঁচে গেছিলো। বাট তারপর আমি ওনার স্ট্রাগলটা দেখছিলাম যে পানি তো খুব বেশি একটা খেতে পারতো না, তো ওনাকে আইসক্রিম খেতে হতো, মানে মাঝে মধ্যে আইসক্রিম খেত। কারণ আইসক্রিম মানে এক চামচ আইসক্রিম যদি খাই গলাটার মধ্যে একটু ঠান্ডা লাগে, শরীরটার মধ্যে একটু ঠিক আছে ফাইন, একটা ইলিউশন চলে আসে যে হ্যাঁ বডি ঠান্ডা হয়েছে ফাইন, বেশি পানি লাগবে না, এই ইলিউশনটা উনি অ্যাপ্লাই করতো। আমি সেই ইলিউশনটা অ্যাপ্লাই করতে পারবো না, কারণ আমার এই সাইড থেকে, আমার মায়ের সাইড থেকে ডায়াবেটিস আমার উপরে আসতে পারে। ওই ডায়াবেটিস থাইকা আমি আইসক্রিমের মধ্যে আইসক্রিমটা আমি এনজয় করতে পারবো না, এটাই হচ্ছে একটা ব্যাপার। সো আমি ফাঁসবো দুইভাবেই, মানে দুই দিক দিয়েই ফাঁসবো, আমি এটা বুঝতে পারতেছি। সো এর জন্যে আমার স্বাস্থ্য সচেতনতা বা এই দিকে একটু মনোযোগটা আগে আগে চলে আসছে। আমার মনে হয় এটা ভালো। এখন যদি সিরিয়াস না হই, কখনোই সিরিয়াস হতে পারবো না, বা হয়তো সিরিয়াস হওয়ার সুযোগ পাবো না। আর আমার বাবা মারা গেছে 45 কি 50 বছর বয়সের মধ্যে। সো হয়তো সেটা অনেক বড় বয়স, অনেক বেশি বয়স হয়তো মেবি, কারণ একটা সময় ছিল যখন মানুষের গড় আয়ু ওই 60-65 এরকমই ছিল। তো উনি 50 বছর বাচ্চা, এটা খারাপ না। বাট এখন তো 75 বছর বয়স মনে হয় বাংলাদেশের গড় আয়ু, তাই না? আমার বয়স জিনিসটাও খুব ফ্যাসিনেটিং লাগতেছে। আমার কাছে মনে হতো যে আরে আমার বয়স 20 হয়ে গেল, কয়েকদিন পরে 30 হয়ে যাবে, মানে জীবনের অর্ধেক মনে হয় কাটাই ফেলছি। কিন্তু আসলে কিন্তু এরকম না, কারণ আমরা কিন্তু অ্যাকচুয়ালি এখন 60-70-80 বছরও বাঁচি, তাই না? লাইক এখন যদি আমি 25-এ আছি, এরপরে 30-এ যাবো, 30-এর পরে 40 আছে, 40-এর পরে 50 আছে, 50-এর পরে 60, এরপরে 70, এরপর হিউজ টাইম আছে। মানে আমরা যদি সুস্থ থাকি তাহলে আমাদের কাছে অনেক সময় আছে, যদি আমরা গড় আয়ুর কথা চিন্তা করি, আল্লাহ যদি বাঁচায় রাখে। সো স্বাস্থ্য একটা খুব বড় নেয়ামত বলতে পারেন। সুস্থতা একটা খুবই দারুণ একটা ব্যাপার। আপনি যদি আপনার সুস্থ থাকার অবস্থায় যদি আপনি এই জিনিসটা কদর করতে না পারেন, তাহলে এটা আসলে হয় না। তো আমি একটু স্টাডি করতেছিলাম এই জিনিসটা নিয়ে, যে কীভাবে মানে সুস্থ থাকা যায়। তো আমার কাছে এটা মনে হতো যে আপনি যদি খুব মানে একটু টাকা পয়সা যদি থাকে আপনার কাছে, তাহলে হয়তো আপনি অনেক সেফ থাকবেন। হুইচ ইজ নট রং, হুইচ ইজ নট ফলস, এটা সত্য কথা। আপনার কাছে যদি টাকা থাকে, আপনি অনেক কিছু করতে পারবেন, অনেক মানে থাকে না লাইক অনেক কিছু থেকে বাঁচতে পারবেন। যেমন ধরেন আমার বাবার টাকা লাগতো না ডায়ালাইসিস করতে কিন্তু অনেক টাকা লাগে। মানে ডায়ালাইসিস কিন্তু এরকম না যে একবার করতেছেন শেষ হয়ে গেল, আপনি সুস্থ হয়ে গেলেন, এরকম না। প্রত্যেক সপ্তাহে 1-2 বার করে করতে হয়, বা আমার কিছু মানুষের 3 বার করতে হয়, সারা জীবন করতে হয় এটা। প্রত্যেকবারে যদি আমি জানি না কত টাকা লাগে, মেবি 8,000 টাকা লাগে। প্রত্যেকবারে যদি 8,000 টাকা লাগে, এর মানে সপ্তাহে যদি 1 বার করা হয়, মাসে যদি 4 বার করা হয়, 4-8 32, মাসে 1 মাসে 32,000 টাকা, 12 মাসে কত হাজার টাকা আপনি ক্যালকুলেট করে নিন। সো ইটস এ কস্টলি থিং। এবং ডায়াবেটিস যদি হয়, ডায়াবেটিসের মধ্যে হ্যাঁ আমার নানুর ডায়াবেটিস ছিল, এবং রোগ তো আর একটা হয় না, এর সাথে সাথে আরও অনেকগুলো জিনিস থাকে। তো আমার নানু মারা গেছে যে আপনার হার্ট অ্যাটাক টাইপের কোনো একটা জিনিস, মানে ওনার হার্ট পাম্প করা খুব কমায় দিছিল, এটা কোনো হার্ট অ্যাটাকই বলে, তাই না? তখন আমরা ওনার বডির ভিতরে পেসমেকার বা এই ধরনের কিছু একটা টেম্পোরারিলি কিছু একটা সেট করা হয়েছিল। এরপর উনি পাম্প করতে করতে আর কি বাকি 2টা দিন বাইচা ছিল, এবং খুবই কষ্ট সহকারে বাইচা ছিল। কারণ আমি জানি না কেন, কারণ ওনার বডির মধ্যে যতবার পাম্প হচ্ছিল না, ওনার বডিটা মুভ করতেছিল, মানে ঝাটকা লাগতেছিল এরকম। তো প্রত্যেকটা সেকেন্ডে ওনার হাত পা আমাদেরকে ধরে রাখতে হয়েছিল, যাতে ঝটকাটা অত বেশি না হয়। কারণ ঝটকা যদি বেশি লাগে তাহলে ওনার এই পায়ের ভিতর দিয়ে বডির ভিতরে যে পেসমেকারটা লাগানো হয়েছিল বা ডিভাইসটা লাগানো হয়েছিল, ওইটা তার ছিঁড়ে যাবে যদি উনি ঠাস করে খুব বড় একটা ঝটকা দিয়ে ফেলে। সো ওই তারটা যাতে না ছেড়ে, তা আমরা ওনাকে ধরে রাখছিলাম। প্রত্যেক সেকেন্ডে উনি মুভ করতেছিল, আমাদেরকে ধরে ওনাকে স্টেবল রাখতে হচ্ছিল। একটা সময় এরকম আসছে যে ওনাকে গামছা দিয়ে ওনার হাত এবং পাগুলোকে বাইধা ফেলা হয়েছিল। ইটস হরিবল টু ওয়াচ। এটা মানে কোনো মানুষ আসলে নিজের আপনজনদেরকে এইভাবে দেখতে পছন্দ করবে না। সো
আমি চাই না আবার আমার এইভাবে মৃত্যু হোক, কেউই চায় না, আপনিও চান না নিশ্চয়ই। যদিও অনেক মানুষ, আমাদের বাবা মা বা আপনার বাবা মা এই জিনিসটা বলে থাকে যে আল্লাহ আমাদেরকে বিছানায় পড়ায় মৃত্যু না দেখ, আমিন। এটার মানে কি বুঝতে পারতেছেন? মানে আমি আমার মাকে এখন আবার যদি বলে এই কথাটা, আমি আমার মাকে যেটা বলবো সেটা হচ্ছে বিছানায় পড়ায় মৃত্যু দিও না আল্লাহ। এটার মানে তো হচ্ছে যে আপনি অ্যাডভেঞ্চার করতে গিয়ে মারা গেছেন বা আপনি কোনো অ্যাক্সিডেন্টে মারা গেছেন। এটা কি আদৌ কাম্য? লাইক বিছানায় পড়া মানে হচ্ছে আপনি হাসপাতালের বেডে পড়ে রয়েছেন, আপনি পরবর্তীতে মারা গেছেন। তো আমার মা এটা চাচ্ছে না। বা আপনি হয়তো বিছানার মধ্যে পড়া মানে হচ্ছে আপনি অসুস্থ হয়ে বাসার মধ্যে পড়ে রয়েছেন, আপনার সেবা শুশ্রূষা চলছে, আপনার পিছনে অনেক বেশি খরচ হচ্ছে। আমার মা এটা চাচ্ছে না। তাহলে কি চাচ্ছে? উনি চাচ্ছে সাডেন ডেথ, যে জিনিসটা উনি টের পাবে না। তো এইটার মানে তো আপনি অ্যাক্সিডেন্টে মারা যাবেন, তাই না? তো এটা তো আরও খারাপ জিনিস। অথবা আপনি অ্যাডভেঞ্চার করতে মারা যাবেন। মৃত্যু জিনিসটাও খুব মানে মৃত্যু কনসেপ্টটাই খুব মানে অন্য ধরনের একটা জিনিস। লাইক ঠাস করে আপনি হুট করে 1 সেকেন্ডের মধ্যে মারা গেলেন, আপনি সাফার করলেন না, অথবা কে জানে এটা সাফার মানে ওই মুহূর্তে কি হয়। লাইক কোনো গাড়ি এসে আপনার মাথাটাকে ক্রাশ করে ফেললো, ওই স্প্লিট সেকেন্ডের জন্য কি আপনি অনুভূত করতে পারছেন যে আপনি কিছু একটা হচ্ছে? ওই অতটুকু সময়, অতটুকু ছোট্ট মুহূর্ত গিয়ে আপনার মানে মাথার মধ্যে ক্যাচ করে যে আপনি ব্যথা পাচ্ছেন কি পাচ্ছেন না? হয়তো করে। তো আচ্ছা, এটার মানে বিছানার মধ্যে মারা যাব না, এটার আরও একটা কারণ, আরও একটা উদাহরণ হতে পারে যে মা হয়তো চায় যে সেজদারত অবস্থার মধ্যে মৃত্যু হয়ে যাক, বা এই ধরনের জিনিসপত্র। লাইক অনেক মানুষ থাকে যে জাস্ট সেজদারত গেল, শুক্রবার কোনো জায়গাতে বসে আছে, প্রাণটা চলে গেল, এই ধরনের জিনিস অনেকেরই কাম্য, অনেকে চায়। ফাইন, ওনাদের আশা পূরণ হোক, আমি এই কামনা করি, আমিন। আমি কীভাবে মৃত্যু চাই এটা আমি এখনও পর্যন্ত ভাবি নাই। সো যদি কখনো ভাবি তাহলে আমি আপনাদেরকে জানাবো। আপনিও কমেন্ট করতে পারেন। যদিও এইসব কথাবার্তা বলে আমি একদম আজকের ভিডিওটা স্যাড হয়ে গেছিলো। আমি যেখানে ছিলাম যে হ্যাঁ, আমাদের হাতে যদি, আমি ভাবতাম যে আমার হাতে যদি অনেক বেশি টাকা থাকে আমি সার্ভাইভ করতে পারবো, আমি খুব সুন্দরভাবে জীবনটা কাটাতে পারবো, হুইচ ইজ নট রং, হুইচ ইজ নট ফলস, যেটা মিথ্যা না। কিন্তু এটার সাথে সাথে আরেকটা জিনিস আছে, টাকা থাকলে আপনি অনেক কিছু করতে পারবেন, অনেক খারাপ জিনিসকে ভালো করে ফেলতে পারবেন। কিন্তু টাকা যদি না থাকে বা টাকা যদি কম থাকে, যে জিনিসটা অনুচিত সেই জিনিসটা বর্জন তো করতে পারেন অন্তত, তাই না? লাইক আপনি টাকা থাকলে হয়তো আপনি কি করবেন, আমি উদাহরণ খুঁজতেছি। লাইক আপনার কাছে টাকা থাকলে আপনি অনেক বেশি ফলমূল খাবেন, অনেক বেশি মেডিসিনের মধ্যে চলে যাবেন, অনেক ভালো ভালো খাবার খাবেন, প্রোটিনের মধ্যে আপনি ইনভেস্ট করবেন, আপনার বাসার মধ্যে অনেক মাছ আসবে, অনেক গুড প্রোটিন আসবে, মাংস আসবে, ফাইন, ভেরি গুড। বাট আপনার কাছে যখন টাকা থাকবে না, বা আপনার কাছে যদি টাকা না থাকে, তাহলে যেই জিনিসটা করা উচিত না বা যেই জিনিসটা খাওয়াটা উচিত না, সেই জিনিসটা অ্যাটলিস্ট মেনটেন করলেও কিন্তু আমরা অনেক ভালো একটা জায়গাতে থাকতে পারি। যেমন ধরেন, আমার কাছে টাকা আছে, আমি হয়তো মাছ খেতে পারছি। আমার কাছে যদি টাকা না থাকে তাহলে শাকসবজি খাচ্ছি, কিন্তু এর সাথে সাথে যে জিনিসটা অ্যাভয়েড করার দরকার, যেমন ধরেন লবণ খাওয়া কিন্তু অত বেশি একটা ভালো না। মানে কিডনির রোগী যারা থাকে তাদেরকে বলা হয় যে 5 গ্রামের বেশি লবণ খাওয়াটা উচিত না। 5 গ্রাম মানে হচ্ছে 1 চামচ লবণ, 1 টেবিল চামচ লবণ, 5 গ্রাম, যেটা এত কম লবণ। তো ওনাদেরকে মানে সিদ্ধ জিনিসপত্র খাওয়া বা এই ধরনের জিনিসের মধ্যেই মানে ঢুকে পড়তে হবে, আমি যেটা বুঝতে পারতেছি। সো লবণ খাওয়াটা এখন থেকেই আমি বাদ দিয়ে দিব, আমি ভাবছি। চিনি তো আমি খুব বেশি একটা খাই না, তবে হ্যাঁ একটা ব্যাপার আছে যে চিনির ব্যাপার, ভাত তো খাওয়া হয়, তাই না? ফল খাওয়া হয়, ভাত চিনির একটা অংশ, চিনির একটা রূপ, শর্করা। ফলও চিনির একটা রূপ, গ্লুকোজ, সুক্রোজ ওখানে থাকে। রুটি এগুলো হচ্ছে শর্করার আরেকটা রূপ। তো যেহেতু ডায়াবেটিসের রোগী হয়ে যেতে পারি, তো ওই দিক থেকে হচ্ছে আমরা ভাত রুটি এটা আমি খেতে পারবো না।
আবার অন্যদিকে যেহেতু কিডনির সমস্যা হতে পারে সেহেতু আমি লবণ খেতে পারবো না। তারপর আরও বেশ কিছু জিনিস, যেমন ধরেন গোশত আমি খেতে পারবো না ভবিষ্যতে। লাইক গোশতের মধ্যে অনেক প্রোটিন থাকে, ওই প্রোটিন থেকে অ্যামিনো কিছু টেকনিক্যাল জিনিসপত্র আছে যেটা আপনার কিডনি রিফাইন করতে পারে না, বা এই ধরনের কিছু একটা আছে। আমি এখনও পর্যন্ত স্টাডি করতেছি। তো আমি যেটা বুঝতে পারতেছি যে আমাকে শাকসবজির ভিতরেই যেতে হবে, শাকসবজি ইজ দ্য বেস্ট। তো আমি কার কাছ থেকে, যে হ্যাঁ আমি আমার টিচারের কাছ থেকে শুনছিলাম, নবী স্যার। নবী স্যারকে যদি না চিনেন আমি আই কার্ডে দিয়ে দিব হয়তো। উনি আমার পছন্দের একজন শিক্ষক কলেজ লাইফের। তো উনি বলছিল যে হিন্দুরা নাকি সবজি খুব ভালো রান্না করতে পারে, আর মুসলমানদের বিশেষত্ব হচ্ছে ওরা গোশত বা এই ধরনের জিনিস, মিট সেক্টরটা খুব ভালোভাবে প্রসেস করতে পারে। হিন্দুরা হচ্ছে গিয়ে আপনার সবজির দিক দিয়ে মাস্টার, আর মুসলমানরা হচ্ছে গোশতের দিকে মাস্টার, ওরা সব কিছু করতে পারে। সো হ্যাঁ, এটা একটা ব্যাপার। তো আমার তো বন্ধু আছে অপুপাল, আর এই চ্যানেলের মধ্যেও আপনি বিভিন্ন ভিডিও দেখছেন, তো ওর কাছ থেকে হয়তো সবজি রান্না করার বিভিন্ন টেকনিক, বিভিন্ন ব্যাপার স্যাপার, আমি ওর সাথে মাঝে মধ্যে খাবার টাবার নিয়ে যদি আলোচনা করি তাহলে ও বিভিন্ন ধরনের রান্না বা খাবারের কথা বলে আমার এখনই জিভের মধ্যে জল এসে পড়তেছিল। সো আমি না শাকসবজি নিয়ে একটু স্টাডি করবো আমি ভাবতেছি, এখনও করতেছি। আমার ফ্যামিলির মধ্যে শাকসবজি খাওয়া হয় কোনটা, লাইক আমরা সব ইনফরমেশন আপনাদেরকে দিয়ে দিতেছি, তাই না? আমরা খাই হচ্ছে ঢেঁড়স আর করলা। এরা হচ্ছে এই টপিকের মধ্যে আমরা আগেও কথা বলছিলাম, বাট আরেকবার বলি, বারবার বলতে দোষ কী। তারপর এটা হচ্ছে ঢেঁড়স আর করলা, এর সাথে আমরা সাধারণত ফুলকপি খাই। এখন তো ফুলকপি জাস্ট শীতকালে, এখন ফুলকপি হচ্ছে ওই ললিপপের মতো ছোট ছোট, এখন তো বর্ষাকাল। তারপর হচ্ছে আমরা খাই হচ্ছে যেটা বললাম এই দুইটা, ঢেঁড়স করলা, তারপর লাউ খাই। তারপর আর কি আছে, বর্তমানে আমরা কইডা নামের একটা সবজি আছে সেটা ট্রাই করতেছি। কইডা খাইতে বেশ ভালোই লাগতেছে, আমার কাছে খারাপ লাগতেছে না। তারপর পেঁপে, আলুকে রিপ্লেস করছি আমরা পেঁপে দিয়ে। আলু খাওয়া উচিত না, কারণ আলু হচ্ছে চিনির একটা রূপ, শর্করা থাকে এটার মধ্যে। ম্যান, আল্লাহ চিনি বানাইছে এতগুলো রূপের মধ্যে, এত রূপ তো গিরগিটিও এরকমভাবে রূপ পাল্টায় না, চিনি যতভাবে রূপ পাল্টাইতেছে। এরপরে হচ্ছে আর খাই হচ্ছে সবজির মধ্যে, আমরা সবজি খুব কম খাই, মানে আমি সবজি খুব কম খাই না। তারপর হচ্ছে আর কি খাই, আর কোনো খাই না। আমার একটা চ্যালেঞ্জ রইলো যে আমি বাজারের মধ্যে যাব এবং ভিন্ন ভিন্ন সবজিগুলোকে ট্রাই করবো, যে বাজারের মধ্যে কী কী সবজি আছে। আচ্ছা হ্যাঁ, টমেটো আছে, টমেটো মনে হয় বর্ষাকালের মধ্যে একটু দাম থাকে। আর কি সবজি, ঝিঙ্গা নামের একটা সবজি, হ্যাঁ আমার মনে আছে ঝিঙ্গা কেমন দেখতে, বাট এটা কখনো খাওয়া হয় না। পটল খাইছি আমি। তারপর উস্তা আছে, কাঁকরোল আছে, কাঁকরোল আমার ভালো লাগে কিন্তু এটা আনা হয় না। আমি চেষ্টা করি বাজারের মধ্যে যেই সবজিগুলো যখন কম দাম থাকে সেটা কিনতে। আপনারা যারা বাজার করেন না তাদেরকে বলি, যারা কলেজ গোয়িং স্টুডেন্ট আছো বা যারা ভার্সিটির মধ্যে আসছেন, যারা বাজার করেন না তাদেরকে বলি, কিছু কিছু সবজি থাকে যেগুলো অনেক দামি। যেমন ধরেন এটা মৌসুম ভেদে হয়, যেমন শীতকালের মধ্যে দেখছি আমি ঢেঁড়স দামি হয়ে গেছে। ঢেঁড়স সাধারণত 60 টাকা কেজি থাকে, বা 40 টাকা কেজি, 40 টাকা মনে হয় থাকে না, 60 টাকা 50 টাকা কেজি থাকে সাধারণত। তো আমরা আনি, আমার ফ্যামিলির জন্য আনি আধা কেজি ঢেঁড়স, কিন্তু অনেক, ঠিক আছে? আমরা 2 জন ফ্যামিলি মেম্বার, সব ইনফরমেশন আপনাদেরকে দিয়ে ফেলতেছি। কেউ যদি আমাকে হ্যাক করতে চায় আমার খবর হয়ে যাবে কোনোভাবে, কোনো না কোনোভাবে। আচ্ছা, তো আধা কেজি ঢেঁড়স 30 টাকা, এটা ফাইন। তারপর ধরেন বেগুন হচ্ছে 80 টাকা কেজি, তো আধা কেজি হচ্ছে 40 টাকা। তারপর ধরেন করলাও হচ্ছে 60 টাকা কেজি। কীভাবে জানি ঢেঁড়স, করলা, বেগুন এই তিনটার প্রাইস অলমোস্ট সিমিলার থাকে। মানে হয়তো 5 টাকা 10 টাকা ডিফারেন্স থাকতে পারে, বাট অলমোস্ট সিমিলার থাকে। এটা একটা অদ্ভুত জিনিস। তো আমি বাজারে যখন যাই তো আধা কেজি করে এই ঢেঁড়স, করলা আর এটা নিয়ে আসি, বেগুন নিয়ে আসি। তো বেগুনের মধ্যে ভর্তা, ভাজি এইসব কিছু হয়ে যায়। আর হ্যাঁ, একটা জিনিস, কিডনির রোগী যারা আছে, আমি যেটা শুনতে পারছি বা জানতে পারছি, মাটির নিচে যেই সবজিগুলো বা শস্যগুলো হয় না, সেই শস্যগুলো অ্যাভয়েড করতে বলা হয়, অ্যাকসেপ্ট গাজর, মূলা এবং আরেকটা কী জানি আছে, আরও কয়েকটা শাকসবজি আছে। এদের বাদে অন্যান্য যত সবজি আছে, শস্য আছে, যেগুলো মাটির নিচে হয়, সেগুলো নাকি অ্যাভয়েড করা হয়। কেন? ওইখানে নাকি আই ডোন্ট নো, আমি যুক্তিটা ভুলে গেছি, হয়তো পটাশিয়াম বেশি থাকে ওইটার মধ্যে, আই ডোন্ট নো। পটাশিয়াম হচ্ছে অ্যাভয়েড করতে হবে, এটা হচ্ছে মূল কথা। আর যেগুলো গাছের মধ্যে ঝুলে থাকে, এই যে ঢেঁড়সের কথা বলতেছি, গাছের মধ্যে ধরে, করলার কথা বলতেছি, বেগুনের কথা বলতেছি, টমেটোর কথা বলতেছি, এগুলো হচ্ছে গাছের মধ্যে ঝুলে থাকে, এই সব সবজি নাকি খাওয়া যায়, এইগুলো নাকি খাওয়া যায়। তো অন্যান্য শাকসবজিগুলো একটু ট্রাই করবো। ফুলকপি আমরা তখন খাই যখন ফুলকপির দাম হচ্ছে 20 টাকা,
কারণ তখন শীতকালের মধ্যে 20 টাকায় পাওয়া যায়, 10 টাকায় পাওয়া যায়। তো ওই সময় খাওয়া যায়, ভর্তিটা একটা জিনিস। আর বাদ বাকি সময় যায় না এই খাওয়ার। এখন তো ছোট ছোট ফুলকপি এইটাই 40 টাকা, মানে আমার কি খারাপ যে লাগে এটা। আর বাঁধাকপি আমার ভালো লাগে না। তারপর আর কি আছে শাকসবজি নিয়ে? আপনি আমাকে কমেন্ট বক্সে জানাবেন শাকসবজি সম্পর্কে আপনি কি জানেন, কোন শাকসবজি আপনি খান। এই জিনিসটা আপনাকে আমি চ্যালেঞ্জ দিয়ে গেলাম বা আপনার কাছে পরামর্শ চাই গেলাম যে আপনারা কী খান। আমি দেখতে চাই যে কমেন্ট বক্সের মধ্যে কত বৈচিত্র্যপূর্ণ খাবারের নাম আসে। এবং আমি চাচ্ছি, দেখেন প্রোটিন জিনিসটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট। যেহেতু কিডনির রোগ এখনও পর্যন্ত আমার হয় নাই, আমি ধুমায়া প্রোটিন খাবো। আমি ডিম, গোশত, তারপর প্রোটিনের মধ্যে আর কি আছে, মানে মাছ, মুরগি আর গোশত, মাছ, ডিম, মুরগি, এই তিনটার মধ্যে আমি যুক্ত থাকবো। আর গরুটা আমি চেষ্টা করব, যেহেতু এটা রেড মিট আবার কিডনির জন্য খারাপ, এই জিনিসটা অ্যাভয়েড করার চেষ্টা করব। আর হচ্ছে রেড মিট মানে হচ্ছে যেই গোশতটার রং হচ্ছে লাল। মুরগি যখন খান দেখবেন মুরগির কালারটা হচ্ছে, গোশতের কালার হচ্ছে সাদা। হাঁস যখন খান ওটাও মোটামুটি সাদা। কবুতর যখন খান সাদা। তো এটা হচ্ছে হোয়াইট মিট। আর লাল গোশত হচ্ছে খাসি, মানে যেটা গোশত অ্যাকচুয়ালি লাল। তারপর গরু, তারপর হচ্ছে মহিষ, এগুলা। তো এগুলা আপনি কিডনির সমস্যার জন্য এটা আবার করে আর কি, অ্যাভয়েড করতে বলে ডক্টররা। তো যখন কিডনির সমস্যা হবে তখন মনে হয় এটার একটা ব্যাপার আছে যে আপনার যখন আপনার ডায়ালিসিস হবে তখন মানে কিছু ক্যাটাগরি আছে, কিডনির সমস্যার কিছু ক্যাটাগরি আছে। লাইক একটা হচ্ছে কমপ্লিটলি বিকল হয়ে গেল, একটা হইতেছে, আমি পুরোপুরি স্টাডি এখনও করিনি, তো আমি এখন মানে পুরোপুরি বলতে পারবো না, বাট আমি জানার চেষ্টা করছি, আস্তে আস্তে হয়তো আরও জানবো। এটা বলতে পারেন যে এটা হচ্ছে পার্ট 1 আমার শাকসবজি বা স্বাস্থ্য সচেতনতা নিয়ে। আর সামনে যেহেতু এই চ্যানেলটা আছে, ওয়েলকাম টু দিস চ্যানেল, আমি ভিডিও লাস্টের মধ্যে এসে আমি ওয়েলকাম জানাতেছি, ওয়েলকাম টু দিস চ্যানেল, যেই জায়গার মধ্যে আমি আনএডিটেড আনস্ক্রিপ্টেড কথাবার্তা বলি এবং আপনাদের সাথে ওয়ান সাইডেড আড্ডা মারি। আমি আড্ডা মারতেছি, আপনি তো আর আড্ডা মারছেন না, ওয়ান সাইডেড আড্ডা বলতে পারেন। তো এই চ্যানেলটা যতদিন আছে সেই তো স্বাস্থ্য নিয়ে পরবর্তীতে অনেক কথা হবে। তো আজকে হয়তো আমি হয়তো 25 বছর বয়স, আপনিও হয়তো 25 বছর বয়সী অথবা 30 বছর বয়সী, আমিও বড় হব, আপনিও বড় হবেন, আপনিও হয়তো অসুস্থ হবেন, আমিও অসুস্থ হব। অসুস্থ না হই আমরা এই কামনা করি, আল্লাহ আমাদেরকে সুস্থ রাখুক সব সময়। বাট সময়ের সাথে, বয়সের সাথে সব কিছু মানায় নিতে হয়। আজকে আমি বুড়াগো মতো কথা বলতে, বৃদ্ধ মানুষদের মতো কথা বলতেছি। বৃদ্ধ মানুষদের আমার আরও বেশি মায়া লাগতেছে যত বড় হচ্ছি। ওনাদের কষ্টগুলো হয়তো আমি ধরতে পারতেছি। এবং আমার তো আরও বাজে অবস্থা, আমি সারাদিন রুমের ভিতরে বসে থাকি, যেহেতু কম্পিউটারের ভিতরে কাজ, কোমরের একটা সমস্যা। তো আজকের মতো এই পর্যন্ত, প্রথম পার্ট বলতে গেলে 22 মিনিট হয়ে গেছে। তো আপনারা সবাই ভালো থাকবেন, ভালো থাকার চেষ্টা করবেন। আর ছবি আপনাদেরকে দিয়ে দেবো, ছবি দেখেন। আমি প্রতিদিন ছবি আঁকি এবং ভিডিওর লাস্টের মধ্যে দেখাই। তো আমি ছবি এঁকে আপনাকে এডিট করে দেখায় দেবো। এবং আজকের মতো এই পর্যন্তই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।